কথায় আছে না, তুমি ডালে ডালে তো আমি পাতায় পাতায়। আর এখন ঠিক সেই ওষুধটাই খাওয়ানো শুরু করেছে ভারত। এই যে ভিডিও দেখছেন, এই ভিডিওগুলো এখন তুরস্কে বসে তাদের মন্ত্রণালয়ের লোকজনও দেখছে আর ভাবছে এখানে আবার নতুন কি শুরু হয়ে গেল। বলে যেমন কর্ম তেমন ফল। এখন ঠিক সেই জিনিসটাই এখানে দেখা যাচ্ছে। জিও পলিটিক্সে অনেক কিছু চলছে, সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কথায় আছে, সামনে যাকে উস্কাবে সেটা যেন সহ্য করতে পারো। তুরস্কের ক্ষেত্রেও এখন অনেকটা সেই রকম অবস্থা হয়েছে। যদি কয়েক বছর আগের কথা বলি, বিশেষ করে 2014 সালের আশেপাশের সময়ের কথা, তখন প্রধানমন্ত্রী মোদি চাইছিলেন এরদোয়ানের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করতে। এরদোয়ান যখন ভারতে এসেছিলেন তখন আলিঙ্গনও হয়েছিল, ভালো ভালো ডিল নিয়েও কথা হয়েছিল। কিন্তু 2016 সালের পর থেকে হঠাৎ এরদোয়ান নিজের অবস্থান বদলাতে শুরু করেন এবং পুরোপুরি পাকিস্তানের পাশে দাঁড়াতে শুরু করেন। কিছু বিশেষজ্ঞ মনে করেন এরদোয়ান ভারতের কাছ থেকে একটা জিনিস চাইছিলেন, কিন্তু ভারত সেটা দিতে রাজি হয়নি, আর সেই কারণেই তিনি পাকিস্তানের দিকে ঝুঁকে যান। এরদোয়ান কি চাইছিলেন? বলা হয় এরদোয়ান নিউক্লিয়ার পাওয়ার হতে খুবই আগ্রহী ছিলেন এবং তিনি সেই ধরনের প্রযুক্তি পেতে চাইছিলেন, কিন্তু ভারত সেই প্রযুক্তি দেয়নি। তারপর থেকেই তিনি পাকিস্তানের দিকে চলে যান। এখন এই থিওরি সত্যি কিনা সেটা কেউ নিশ্চিতভাবে জানে না, কিন্তু বিভিন্ন মহলে এই আলোচনা হয়। কিন্তু এখন যদি এরদোয়ানের উদ্দেশ্য দেখেন, তাহলে বোঝা যায় তিনি পুরো ইসলামিক দুনিয়ার নেতৃত্ব নিতে চান। তিনি চান গোটা বিশ্ব তার সামনে মাথা নত করুক। আর আরেকটা বড় ব্যাপার হলো, অন্য দেশের ব্যাপারেও নাক গলানো থেকে তিনি পিছিয়ে থাকেন না, যেমন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করা। গতবার যখন প্রধানমন্ত্রী মোদি সাইপ্রাসে সফরে গিয়েছিলেন, তখনই ভারত বুঝিয়ে দিয়েছিল যে যেমন কর্ম তেমন ফল হবে। কিন্তু এই যে ছোট্ট দ্বীপদেশটা দেখছেন, এর যদি জনসংখ্যার কথা বলি, তো এই সাইপ্রাসের জনসংখ্যা ভারতের কিছু শহরের জনসংখ্যার সমান। খুবই কম মানুষ থাকে সেখানে। কিন্তু জিও পলিটিক্সে একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হলো লোকেশন। এই ছোট্ট দ্বীপটা এমন জায়গায় রয়েছে যেখানে প্রাচীনকাল থেকে রোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য সবাই এই দ্বীপ দখল করতে চাইত। কারণ এর অবস্থান এমন জায়গায় যেখান থেকে ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর ওপর নজর রাখার জন্য এটা খুব ভালো একটা লোকেশন। আর সেই কারণেই 1974 সালে সুযোগ পেয়েই তুরস্ক সেখানে হামলা চালায় এবং সাইপ্রাসের অর্ধেক অংশ দখল করে নেয়। যদিও তুরস্ক একমাত্র দেশ যে ওই অংশকে স্বাধীন দেশ মানে, পুরো বিশ্ব সেটাকে স্বাধীন দেশ বলে মানে না। কিন্তু যখন প্রধানমন্ত্রী মোদি সাইপ্রাসে গিয়েছিলেন, তখন তিনি সেই দখল হওয়া অংশের কাছাকাছি দাঁড়িয়ে এরদোয়ানকে একটা বার্তা দিয়েছিলেন। আর সেই বার্তা ছিল, আমরা এখন এখানে এসে গেছি। তোমরা যদি কাশ্মীর ইস্যুতে বেশি লাফালাফি করো, তাহলে আমরাও সাইপ্রাস ইস্যুতে আসব। কিন্তু এটা দেখা গেল যে এরদোয়ান হয়তো সেই ইঙ্গিত বুঝতে পারেননি। তিনি পাকিস্তানের সঙ্গে শুধু বন্ধুত্বই বাড়াচ্ছেন না, অস্ত্রও দিয়ে যাচ্ছেন। আর এটাও দেখা গেছে যে এরদোয়ান বাংলাদেশের ব্যাপারেও ঢোকার চেষ্টা করছে, মানে ভারতের চারপাশে একটা ঘেরাও তৈরি করার চেষ্টা করছে। সম্প্রতি তুরস্ক ICBM পরীক্ষাও করেছে। এটা নিয়ে অনেক বিশেষজ্ঞ বলেছিলেন যে ভারতকে সতর্ক থাকতে হবে, কারণ এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে এরদোয়ান যেভাবে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করে। কিন্তু এখনকার সময়ে ভারতের কৌশল পুরো আলাদা। এখন ভারতের অবস্থা এমন যে ভারত সবাইকে মোকাবিলা করার জন্য আলাদা আলাদা কার্ড তৈরি করে নেয়। আর যদি সাইপ্রাসের কথা বলি, সাইপ্রাসের ক্ষেত্রে তো এক তীরে অনেকগুলো নিশানা হচ্ছে। এই মুহূর্তে সাইপ্রাসের প্রধানমন্ত্রী ভারত সফরে রয়েছেন, আর এখন সাইপ্রাসের প্রেসিডেন্টও ভারত সফরে রয়েছেন। তাকে খুব ভালোভাবে স্বাগত জানানো হয়েছে। আর সেই সঙ্গে আরও একটা বড় জিনিস দেখা গেল, তারা NSE অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও গিয়েছিলেন। সেখানে গ্রিসের স্টক এক্সচেঞ্জ এবং ভারতের স্টক এক্সচেঞ্জের মধ্যে একটি MOU সই হয়েছে, যাতে দুই দেশের কোম্পানিগুলো একে অপরের দেশে নিবেশ করতে পারে। আর গুজরাটের গিফট সিটিকে এমন একটা আর্থিক কেন্দ্র বানানোর চেষ্টা করা হচ্ছে, যেমন হংকং আছে, নিউ ইয়র্ক আছে, ঠিক তেমনই আর্থিক কেন্দ্র বানানোর চেষ্টা করছে ভারত, যাতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আর্থিক লেনদেন এখানে হয়। আর এখানেই গ্রিসের এন্ট্রি হয়েছে। এখন এই ছোট দেশটা আকারে ছোট হলেও তাদের অনেক কোম্পানি ইতিমধ্যেই ভারতে নিবেশ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। আর দ্বিতীয় বড় ব্যাপার হলো, এটা ইউরোপে প্রবেশের একটা গেটওয়ে। এখানে প্রধানমন্ত্রী মোদি এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে আমরা এখন কৌশলগত অংশীদার। স্ক্রিনে এই ভিডিওটা শুনুন। साइप्रस भारत के टॉप 10 इन्वेस्टर्स में से एक है। पिछले एक दशक में साइप्रस से भारत में निवेश लगभग डबल हुआ है। दोनों देशों के बीच ट्रस्ट बढ़ा है। भारत यूरोपियन यूनियन फ्री ट्रेड एग्रीमेंट से तमाम नई संभावनाएं बनी हैं। इसका लाभ उठाते हुए हम अगले 5 वर्षों में
इस इन्वेस्टमेंट को फिर से डबल करने का लक्ष्य रख रहे हैं और इस संकल्प को साकार करने के लिए आज हम अपने विश्वसनीय संबंधों को एक स्ट्रेटेजिक पार्टनरशिप के रूप में एलिवेट कर रहे हैं। এখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে কি? এর মানে হলো এখন এই যে আমাদের বন্ধুত্ব, এই বন্ধুত্ব দীর্ঘ সময় চলবে এবং অর্থনীতি, প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে। কিন্তু এখানেই প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে বড় যে কথাটা বলেছেন সেটা হলো তিনি সাইপ্রাসের সার্বভৌমত্বকে সমর্থন করেছেন। আর এই কথাটাই তুরস্ককে সবচেয়ে বেশি জ্বালিয়ে দিয়েছে। ভারত সরাসরি সাইপ্রাসের পাশে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ সাইপ্রাসের যে অংশ তুরস্ক দখল করে রেখেছে ভারত সেটা মানে না। ভারতের মতে পুরো সাইপ্রাস এক হওয়া উচিত। আর ভারতের কথা আন্তর্জাতিক রাজনীতিতে অনেক গুরুত্ব বহন করে, তাই এটা এমন না যে ভারতের এই সমর্থন শুধু কথাতেই শেষ হয়ে যাবে। এরদোয়ানের জন্য এটা বড় ধাক্কার থেকে কম না। কিন্তু শুধু এরদোয়ানই না, আর একটা দেশও এখন এই ব্যাপারে অস্বস্তিতে আছে। সাইপ্রাসে আসা তারও ভালো লাগেনি, আর সেই দেশ হল চীন। গ্রিসে ভারতের প্রবেশ, সাইপ্রাসের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা, আর তারপর আইমেক করিডর, সাইপ্রাস থেকে হয়ে আইমেক করিডরকে যুক্ত করা, এটা একটা বড় পদক্ষেপ। আর এটা BRI এর জন্য একটা চ্যালেঞ্জ। আমি আগেও বলেছি, আর হয়তো 50 বারেরও বেশি বলেছি, যারা মনে করেন আইমেক করিডর হবে না বা মাঝপথে থেমে যাবে তারা ভুল ভাবছেন। আইমেক করিডর তৈরি হবেই, আর আজ বিশ্বে যে এত অস্থিরতা দেখা যাচ্ছে তার পেছনেও এই করিডরের একটা ভূমিকা রয়েছে। ইসরায়েলও ইতিমধ্যে সাইপ্রাস এবং গ্রিসের সঙ্গে জোট তৈরি করেছে, যা তুরস্কের জন্য নতুন টেনশন তৈরি করেছে। আর এখন ভারতও সেই চাপ আরও বাড়িয়ে দিল। আপনাদের কি মনে হয়, ভারতের এই পদক্ষেপ ঠিক হয়েছে কিনা? কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানান। অন্যদিকে ভারতীয় রুপি কি সত্যিই ডলারের বিপরীতে 100 ছাড়িয়ে যেতে চলেছিল? গত কয়েকদিন ভরে ঠিক এই আশঙ্কাই ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক বাজারে। বিশ্বের বড় বড় অর্থনৈতিক বিশেষজ্ঞ, ফরওয়ার্ড মার্কেট এবং বিদেশি বিনিয়োগকারীদের একটা বড় অংশ মনে করছিল যে ভারতীয় রুপির উপর চাপ এতটাই বেড়ে গেছে যে খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ ডলারের সামনে রুপি টানা দুর্বল হচ্ছিল এবং বাজারে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু ঠিক তখনই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI এমন এক পদক্ষেপ নিল যা পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে শুরু করেছে। RBI ঘোষণা করেছে $5 বিলিয়ন একটি রুপি ডলার সোয়াপ অকশন। বাইরে থেকে হয়তো এটা সাধারণ একটি অর্থনৈতিক সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা অনেক বড় এবং অত্যন্ত স্মার্ট একটি কৌশল। কারণ এই এক সিদ্ধান্তের মাধ্যমে RBI শুধু রুপিকে বাঁচানোর চেষ্টা করছে না, একই সঙ্গে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকেও সুরক্ষিত রাখছে। আসলে রুপি এত দ্রুত পড়ছিল কেন সেটা বোঝা খুব জরুরি। সবচেয়ে বড় কারণ হল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া। ভারত তার প্রয়োজনের বেশিরভাগ তেল বিদেশ থেকে আমদানি করে। যখন তেলের দাম বাড়ে তখন ভারতকে বেশি ডলার খরচ করতে হয়। ফলে দেশের ভেতর থেকে ডলার বেরিয়ে যেতে থাকে এবং বাজারে ডলারের চাহিদা আরও বেড়ে যায়। তখন স্বাভাবিকভাবেই রুপির ওপর চাপ পড়ে। এর সঙ্গে আরেকটি বড় সমস্যা তৈরি হয়েছিল বিদেশি বিনিয়োগকারীদের কারণে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিতে শুরু করে। তারা ভারতীয় শেয়ার বিক্রি করে সেই টাকা ডলারে বদলে নিজেদের দেশে নিয়ে যাচ্ছিল। ফলে বাজারে ডলারের চাহিদা আরও বাড়ে এবং রুপির দাম আরও নিচে নেমে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে ফরওয়ার্ড মার্কেটে রুপি 100-র দিকে চলে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। এই অবস্থায় RBI যে পদক্ষেপ নিয়েছে সেটাকেই বলা হচ্ছে মাস্টার স্ট্রোক। 26শে মে 2026 সালে RBI একটি বিশেষ অকশন করবে। সেখানে ভারতের বড় বড় ব্যাংক যেমন SBI বা HDFC তাদের কাছে থাকা ডলার RBI-কে দেবে, বদলে RBI তাদের রুপি দেবে। এই পুরো প্রক্রিয়াটা 3 বছরের জন্য হবে। অর্থাৎ এখন ব্যাংকগুলো ডলার দেবে আর 3 বছর পরে RBI সেই ডলার আবার তাদের ফিরিয়ে দেবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল RBI-কে নিজের ফরেন রিজার্ভ থেকে নতুন করে ডলার বিক্রি করতে হচ্ছে না। বাজারে যেসব ডলার আগেই রয়েছে সেগুলোকেই ব্যবহার করে RBI পুরো সিস্টেমকে স্থিতিশীল করার চেষ্টা করছে। এর ফলে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর চাপ কম থাকবে। এই সিদ্ধান্তের আরেকটা বড় প্রভাব পড়েছে ব্যাংকিং সেক্টরে। কারণ RBI যখন ব্যাংকগুলোকে রুপি দেবে তখন ব্যাংকগুলোর হাতে নগদ অর্থ বেড়ে যাবে। এতে বাজারে টাকার ঘাটতি কমবে এবং ব্যবসা ও ঋণ দেওয়ার কাজ সহজ হবে। অর্থাৎ নতুন করে টাকা না ছাপিয়েই RBI বাজারে লিকুইডিটি বাড়িয়ে দিল। সবচেয়ে বড় বিষয় হল এই খবর বাজারে আসার পর থেকেই রুপির উপর চাপ কিছুটা কমতে শুরু করেছে। ফরওয়ার্ড মার্কেটে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেখানে এখন কিছুটা স্থিরতা দেখা যাচ্ছে। অনেক বিদেশি সাট্টাবাজও পিছিয়ে যেতে শুরু করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে RBI খুব সহজে রুপিকে ভেঙে পড়তে দেবে না। এখন সবাই দেখছে আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে যায়।
অনেকের মতে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে এবং বিদেশি বিনিয়োগকারীরা আবার ভারতীয় বাজারে ফিরে আসতে শুরু করে তাহলে রুপির অবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হতে পারে। তবে এটাও সত্যি যে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, তাই আরবিআই-এর ওপর চাপও পুরোপুরি কমেনি। তবুও একটা বিষয় স্পষ্ট, এই $5 বিলিয়ন সোয়াপ শুধু একটি সাধারণ অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটা এমন এক কৌশল যার মাধ্যমে ভারত দেখিয়ে দিল যে সংকটের সময় কিভাবে মাথা ঠান্ডা রেখে বড় সিদ্ধান্ত নিতে হয়। আর সেই কারণেই এখন আন্তর্জাতিক মহলেও আরবিআই-এর এই পদক্ষেপ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।